আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু ওরা একাডেমির আরেকটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান নিয়ে কথা বলবো। তো এই পরিসংখ্যানটা অনেক স্টুডেন্টের 10 নম্বরের হাতিয়ার হয়ে থাকে। এটা 2025 কারিকুলাম পর্যন্ত এটা কার্যকরিতা ছিল। এখন বর্তমানে 2027 কারিকুলাম এটা এখন তোমাদের জন্য বলতে গেলে অনেকটা সুখবরের মতো। কিরকম বিষয়টা হচ্ছে, 2027 কারিকুলামের মধ্যে অনেক কিছু পরিবর্তন করছে। যেমন ধরো, তোমাদের সৃজনশীল, তারপর যে সৃজনশীলের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস নৈর্ব্যক্তিক, টোটাল তিনটা অংশে তোমাদের এই মানটাকে ডিভাইড করে নিচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা তিনটা অংশে ডিভাইড করে নিচ্ছে, এখন তোমাদের এটা 10 না 10 থেকে বেশি হয়ে যাবে। 10 থেকে বেশি হয়ে এটা কত হতে পারে? 12, 14, 15, ইভেনলি 16 পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে মোট কথা বলতে বলতে গেলে 17 নম্বর যে অধ্যায়টা হবে, অধ্যায়টা তোমাদের হচ্ছে কি 16 নম্বরের। ঠিক আছে, তো আজকের ক্লাসটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে ইজিলি তোমরা এই 16 নাম্বারটা অ্যাচিভ করতে পারবে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা পরিসংখ্যানের খুঁটিনাটি দেখতে নিয়ে ক ক প্রশ্নের জন্য কি রকম ম্যাথ আসতে পারে না পারে, তারপর যদি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি হইতে পারে, আর এর মধ্যে তো নৈর্ব্যক্তিক সহকারে একেবারে চলে আসবে। ঠিক আছে, আমি সবগুলো ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখবা, যদি দেখতে পারো তাহলে তোমাদের মোটামুটি 16-17 নাম্বার যেটা হয় ওটা ফিক্স পাই যাবা। ঠিক আছে, এই ক্লাসটা 2026-27 থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই কারিকুলামটা থাকবে, এই কারিকুলামটা যতদিন পর্যন্ত থাকবে, প্লাস হচ্ছে নতুন কারিকুলাম আসলে এখানে ম্যাক্সিমাম জিনিস তোমরা পাবা। তার মানে এই ভিডিওটা হচ্ছে কি সার্বজনীন সবার জন্য। ঠিক আছে, এটা ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত সবাই দেখতে পারবা এই ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে সব ক্লাসেই এই ম্যাথগুলো করতে পারে এবং সব ক্লাসে এই জিনিসগুলো পাই মতো। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতেছি। তো আসলে পরিসংখ্যানের মধ্যে আমাদের প্রথম যে টাইপটা নিয়েছি, এই টাইপটার মধ্যে আমরা দুই ধরনের ম্যাথ একসাথে করে ফেলবো। এখানের মধ্যে এটাকে কি বলছে দেখো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে ফার্স্টে কি করতে হবে, আমাদের গণসংখ্যার নিবেশ সারণী তৈরি করতে হবে। তাহলে এখানের মধ্যে আমি দুইটা ম্যাথের কথা বলতেছি, একটা হচ্ছে কি গণসংখ্যার নিবেশ সারণী, এরপর হচ্ছে কি আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে ফেলবো। তার মানে এই একটা ম্যাথ থেকে আমরা দুই ধরনের ম্যাথ একসাথে করে ফেলবো। ঠিক আছে, তো দুই ধরনের ম্যাথ করতে গেলে আমি একটা একটা করে অ্যাড করব, মানে যে ম্যাথগুলো যেভাবে হয় ওইভাবে অ্যাড করে দেখাবো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে কি এটা থেকে গণসংখ্যার নিবেশ সারণীটা তৈরি করবো। গণসংখ্যার নিবেশ সারণী তৈরি করতে গেলে আমাদের এখানে দুটো সূত্র জানতে হবে। একটা হচ্ছে কি পরিসরের সূত্র, আর একটা হচ্ছে কি তোমার শ্রেণী সংখ্যার সূত্র। ঠিক আছে, দুটো সূত্র, একটা হচ্ছে কি পরিসরের সূত্র আর একটা হচ্ছে কি শ্রেণী সংখ্যার সূত্র। পরিসরের সূত্রটা কি, পরিসর সমান পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমাদের ফার্স্ট বের করতে হবে যে কি পরিসর বের করতে হবে। পরিসরের সূত্রটা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে ওই কাজটা করবো। তাহলে এখানের মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যাটা একটু করে নির্ণয় করে নিব। তাহলে সর্বোচ্চ সংখ্যাটা আমরা পাচ্ছি কত? 90। ঠিক আছে, তাহলে 90 নিয়ে নিলাম। সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে কি আমাদের 90। তারপর হচ্ছে কি সর্বনিম্ন সংখ্যা এখানের মধ্যে পাওয়া গেছে 35। 35 হচ্ছে কি আমাদের সর্বনিম্ন সংখ্যা। ঠিক আছে, তাহলে 35 এরপর যোগ 1। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আচ্ছা এটা ইংরেজিতে লিখছি, ইংরেজিতে লিখি। তাহলে দেখো এখানের মধ্যে ফার্স্ট বিয়োগ করতে হবে। তাহলে তোমার 0 থেকে 5 যায় না, তাহলে কি করবে, এখানে 1 দিব। 10, 10 থেকে 5 গেলে 5, তারপর হচ্ছে কি 8, এখানের মধ্যে আছে কত? 3। ঠিক আছে, তাহলে বিয়োগ করবো, 8 থেকে 3 গেলে কত হয়? 5। ওকে, তাহলে 55 যোগ 1 সমান হচ্ছে কত? 56। ঠিক আছে, তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম। আমরা কি পেলাম? পরিসর পেয়ে গেলাম। এখন পরিসর থেকে আমাদের শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হবে। আমাদের এখানের মধ্যে 40টা মান, সেজন্য আমরা কি করতেছি, এটা পরিসরটাকে একটু ছোট করার চেষ্টা করবো। ঠিক আছে, যদি তোমাদের প্রশ্নের মধ্যে বলবে যে কি শ্রেণী ব্যক্তি, আচ্ছা আমরা শ্রেণী সংখ্যার সূত্রটা লিখে বলি আগে। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যার সূত্রটাকে নিচে হবে যে কি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, উপরে হবে যে কি পরিসর।
ঠিক আছে, তাহলে এইটার মাধ্যমে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে না। তার মানে শ্রেণী সংখ্যা সূত্রটা হচ্ছে কি পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। এই দুটো কথা একটু করে মাথায় রেখে দিও, কারণ হচ্ছে কি এগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলতেছি, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, নয়তো বা তোমাদের নৈর্ব্যক্তিকের মধ্যে আসতে পারে। ঠিক আছে, সেই জন্য এগুলো একটু করে মাথার মধ্যে সেফ রাখিও, আর ম্যাথের মধ্যে তো রাখবেই। ঠিক আছে, তাহলে পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি, তাহলে এখানের মধ্যে আমরা পরিসর পাইছিলাম কত 56, তাহলে 56 লিখে দিই। ঠিক আছে, 56 লিখে দেওয়ার পর আমার এখানের মধ্যে কি করতে হবে দেখো, শ্রেণী ব্যক্তির কথা বলা হয়েছে না, তাহলে শ্রেণী ব্যক্তি যদি প্রশ্নের মধ্যে বলে দেয়, তো সেক্ষেত্রে আমরা এটা নিব, অথবা আমরা দুইটা শ্রেণী ব্যক্তি নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কত 10। ঠিক আছে, তো সচরাচর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 5 দিয়ে করার চেষ্টা করব। আমার এখানের মধ্যে অতটুকু স্পেস হবে না প্রশ্নটা রেখে, সেজন্য আমরা 10 দিয়ে করতেছি, মানে একটু ছোট করে ফেলার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে এটাকে যদি 10 দ্বারা ভাগ করা হয়, তাহলে সেটা পাওয়া যায় কত 5.6, মানে এটাকে যদি একটু পূর্ণ সংখ্যা বানাতে হয় তাহলে ডাইরেক্টলি বানাতে পারি কত 6। এর মধ্যে মাথায় রাখতে হবে দশমিকের পরের সংখ্যাটা না, মূলত হচ্ছে কি সামনে যে সংখ্যাটা আছে ওটার সাথে সবসময় এক যোগ করে দিতে হয়, সবসময় কি করে দিতে হয় এক যোগ করে দিতে হয়, যাতে দশমিকের সংখ্যাটা না হয় এটা পূর্ণ সংখ্যা হয়। সেই জন্য আমরা কি করছি 5 এর সাথে এক যোগ করে দিয়ে 6 বানাই ফেলছি। তার মানে আমার এখানের মধ্যে 6 কে আটতে হবে দিকে 6টা বক্স, আমার মানগুলোর জন্য 6টা বক্স, আর হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি টাইটেল লেখার জন্য আর একটা হচ্ছে কি নিচের ওই উত্তর লেখার জন্য, সেক্ষেত্রে আরো দুইটা বক্স লাগবে। তাহলে 6 এর সাথে আরো 2 যোগ করলে কত হয় 8 হয়। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল 8টা বক্স বানাইতে হবে। আমরা ফার্স্ট এটা মুছে দিয়ে 8টা বক্স বানাই ফেলি। তো আমাদের প্রথম যে বিষয়টা বলা হয়েছে, বিষয়টা হচ্ছে কি আমাদের কি করতে হবে গণসংখ্যা নিবেশ সারণীটা তৈরি করতে হবে। তাহলে গণসংখ্যা নিবেশ সারণী তৈরি করার জন্য আমাদের 8টা বক্স লাগবে। এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত 8টা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমি একটা, এরপর হচ্ছে কি এখানে একটা, দেন এখানে একটা, তাহলে এতটুকুর মধ্যে আমার গণসংখ্যা নিবেশ সারণী হয়ে যাবে। তাহলে গণসংখ্যা নিবেশ সারণী তৈরি করার জন্য আমার কি কি লাগবে, প্রথমে লাগবে কি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, এরপর হচ্ছে কি খালি, এরপর গণসংখ্যা। ঠিক আছে, তাহলে এই দুইটা এই তিনটা জিনিস বিষয় দিয়ে আমরা কি করবো গণসংখ্যা নিবেশ সারণীটা তৈরি করবো। তাহলে ওটা তৈরি করতে গেলে আমার এখানের মধ্যে ফার্স্ট শ্রেণী ব্যক্তি বলছে, তাহলে আমার এখানের মধ্যে সবচেয়ে ছোট মান ছিল যে কত 35, লিখে ফেলবো। 35-এর পর আমরা ব্যবধান বলছিলাম কত 10 ঘর, তাহলে 35 থেকে 10 ঘর কাউন্ট করি আমরা, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, তার মানে 44 পর্যন্ত হচ্ছে কয় ঘর 10 ঘর, 3 3 6 7 9 9 রেখে 10, টোটাল 10 ঘর হচ্ছে কত 44। ঠিক আছে, 44 এর পর আসবে কত, এখানের মধ্যে আসবে 45, 45 থেকে ঠিক সেম 10 ঘর, তাহলে কি হবে তাহলে আমার এখানের মধ্যে সবচেয়ে মান ছিল যে কত সর্বোচ্চ মান হচ্ছে 90, আমার এখানে 94 পর্যন্ত নিয়ে নিছি। তার মানে আমাদের এখানের মধ্যে সবগুলো মানে আমরা কি করতে পারবো অ্যাটাচ করতে পারবো। এতটুকু কাজ করে ফেলার পর তোমরা কি করবে প্রশ্নের মধ্যে এটা তো থাকবে। ঠিক আছে, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কি কলম পেন্সিল দুটোটা হাতে একসাথে নিবা, কলম পেন্সিল দুটোটা একসাথে নিবা। এখানের মধ্যে যদি তুমি মানে এই ঘরের জন্য কাজ করতে গিয়ে আলাদা আলাদা করে মানটা খুঁজতে যাও, তাহলে তোমাদের মান ভুল হওয়ার চান্স আছে। তো তোমরা কি করবা পেন্সিল নিবা হাতের মধ্যে, আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেম ভাবে তোমরা করবা। ঠিক আছে, পেন্সিল নিয়ে কি করবা দেখো, প্রথমে বলছে কত 70, 70টা কোন ঘরের মধ্যে আছে আমাদের এই ঘরের মধ্যে আছে, তাহলে এখানের মধ্যে একটা দাগ দিয়ে দিব, পেন্সিল দিয়ে এটা কেটে দিব, পেন্সিল দিয়ে এটা কি করবো কেটে দিব। এখানে মধ্যে তোমরা যদি এই বিষয়টা করো সেক্ষেত্রে যেটা হবে তোমাদের প্রশ্ন থেকে যদি মনোযোগ ছুটে হয়ে যায়, তাহলে ইজিলি খুঁজে নিতে পারবো যে কতটুকু দিন আমরা কাজ করছি। ঠিক আছে, তাহলে এখানে এক পাইছে সেই জন্য এখানে এক দাগ দিয়ে এখানের মধ্যে একটা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে কত 40-এর কথা বলা হয়েছে, 40টা কোন ঘরের মধ্যে 40 এই ঘরের মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কত 35 দিয়ে দিলাম, 60, 55, 55, তারপর হচ্ছে কত 58,
58 58 58 58, ঠিক আছে। তাহলে এতটুকু গেল না, ঠিক সেম ভাবে বাকিগুলো করে ফেলো। তাহলে দেখো এরপর হচ্ছে কত, 45 60 65 80 65 80 65 80 70 46 70 46 70 46 46 50 60 50 60। এখানের মধ্যে একটা বিষয় দেখো, আমাদের শুধু 4টা দাগ হয়ে গেল না, দেন 5 নাম্বারটা দিছি কি বাঁকা করে, ঠিক আছে। তাহলে 5 নাম্বার দাগটা হবে সবসময় বাঁকা করে, আবার সবগুলো হবে যদি সিরিয়ালি, দেন 5 নাম্বার দাগটা হবে যে সবসময় বাঁকা করে, ঠিক আছে। তাহলে 4 হচ্ছে কত, 65 65 70। দেখো এখানে 5 নাম্বার দাগটা দিছি কি বাঁকা করে, 5 নাম্বার দাগটা সবসময় কি করবো আমরা বাঁকা করে দিব। 70 58 58 60 48 70 48 70 36 58 60 50 40 65 55 55 72 58 90 68 65 50 40 58 60 65 46 45 46 73। তাহলে দেখো আমরা কি করলাম, আমাদের টালির কাজটা শেষ করে ফেললাম, মানে এখানে যা মান পাইছি সবগুলো এখানে কেটে কেটে বসাই দিয়েছি, ঠিক আছে। এখানে বসানোর পর সেকেন্ড কাজটা হচ্ছে কি এখানে গণনা সংখ্যাটা বসাই দিলে আমাদের প্রথম কাজটা শেষ। তাহলে প্রথম কাজটা শেষ করতে গেলে আমার এখানের মধ্যে 4টা দাগ, সেই জন্য 4, ঠিক আছে। 4 এরপর হচ্ছে কত, 5 6 7 8 10 13, তারপর হচ্ছে কত 10 11 2 2, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এরপর হচ্ছে কি আমরা টোটাল যোগ করব 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 শূন্য হাতে আছে 2, ঠিক আছে। 1 1 2 2 4 40। তার মানে আমার মোট গণসংখ্যা আসছে কত, মোট গণসংখ্যা আসছে 40। এতটুকুর মধ্যে আমার গণসংখ্যা নিবেশ সারণী শেষ। তো আমরা বলছি কি এই মেথের মধ্যে আমরা একের সাথে দুইটার দিকে ফেলবো। এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে এখানের পরের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা কি করতেছি দেখো, এখানের মধ্যে আরেকটা ঘর অ্যাড করে ফেলতেছি। তোমাদের যদি দেখো আমি আরো একটা ঘর অ্যাড করে ফেলছি, তোমাদের এখানের মধ্যে পরীক্ষায় এতটুকু পর্যন্ত বলবো। এরপর হচ্ছে কি তোমাদেরকে যদি বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে, সেক্ষেত্রে এই টালির ঘরটা প্রয়োজন নেই, কারণ যদি এটা দেওয়া থাকে, মানে এটা দেওয়া থাকলে টালির ঘরটা কি হবে না, আর প্রয়োজন হবে না। আর যদি এইভাবে মান দেওয়া থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, টালি দিয়ে ফার্স্টে গণসংখ্যা নিবেশ সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা নিবেশ সারণী তৈরি করার পর কি করবো আমরা, এরপরের ঘরের মধ্যে ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করবো। তাহলে এটা হচ্ছে কি আমার ক্রমযোজিত গণসংখ্যা।
তাহলে আমাদের ক্রমজোড়িত গণসংখ্যার মধ্যে বিষয়টা কি হবে, প্রথমে যে গড়ের মানটা আছে ওই মানটা হুবহু এই সোজা বরাবর গড় যেটা পাবো সেটাকে লিখে দিবে, তাই লিখে দিলাম। দ্বিতীয় কাজ যেটা হবে যে কি দেখো, এখানে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টের সাথে এই রেজাল্টটা অ্যাড হয়ে এখানের মধ্যে বসবে, তার মানে 4 এর সাথে 8 যুক্ত হলে 12 হয়, ঠিক আছে। 4 এর সাথে 8 যুক্ত হলে কত হবে, 12 হবে। ঠিক সেম ভাবে এই গড়ের সাথে এই গড়ের যুক্ত করব, তাহলে 2 2 3 5 1 1 2, তাহলে কত হয় 25। ঠিক সেম ভাবে এটার সাথে এটা যোগ করব, তাহলে 25 এর সাথে 11 যোগ করলে 6 6 3 36, ঠিক আছে। 36 এর সাথে 2 যোগ করলে 2 যোগ করলে কত আসে 38, এরপরে হচ্ছে কত 40। তাহলে আমার ক্রমজোড়িত গণসংখ্যাটা কি বোঝা গেছে। তাহলে আমরা এখানের মধ্যে কি করছি দেখো, প্রথমে আমাদেরকে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া ছিল, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থেকে আসলে অবিচ্ছিন্ন মান থেকে আমরা কি করছি শ্রেণীব্যাপ্তি নির্ণয় করছি। শ্রেণীব্যাপ্তি নির্ণয় করার আগে প্রথমে পরিসর নির্ণয় করছি, পরিসর থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করছি। তো শ্রেণী সংখ্যাটা বসানোর পর এখানে আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে কি করলাম মানটা বসালাম, বসানোর পরে হচ্ছে কি এখান থেকে কেটে কেটে আমরা থালির মধ্যে মানগুলো বসাচ্ছি, ঠিক আছে। থালির মধ্যে মানগুলো বসানোর পর কি করলাম, ওইখান থেকে আমরা গণসংখ্যাটা নির্ণয় করলাম। ওই গণসংখ্যা থেকে এর পরবর্তীতে ক্রমজোড়িত গণসংখ্যা যদি প্রশ্নে বলে সেক্ষেত্রে এটা বাইর করে দেখাবো, আর যদি না বলে তাহলে বাইর করে দেখানোর প্রয়োজন নেই। ক্রমজোড়িত গণসংখ্যা এটা একটা আলাদা ম্যাথ, গণসংখ্যা নিবেশ সারণী তৈরি করা সেটা আলাদা একটা ম্যাথ। তো দুটো ম্যাথকে আমি একসাথে করে দিয়েছি যাতে তোমরা ইজিলি বুঝে ফেলতে পারো, ঠিক আছে। মানে তোমাদের পরীক্ষা যদি দুটোটা একসাথে বলে তাহলে তোমরা একসাথে কি করতে পারবা, তৈরি করতে পারবা, ঠিক আছে। তাহলে টাইপ 1 শেষ এখানের মধ্যে, এরপর টাইপ 2 থেকে শুরু করতেছি আমরা। তো আমরা এতক্ষণ টাইপ 1 নিয়ে কাজ করছিলাম, এখন টাইপ 2 এর মধ্যে চলে আসি। টাইপ 2 এর মধ্যে আমাদের যে বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে কি গড়। টাইপ 2 আমরা গড় নিয়ে কথা বলবো। তো গড়ের মধ্যে যদি বলতে হয় গড় হচ্ছে 4 ধরনের। গড় হচ্ছে কয় ধরনের, 4 ধরনের। এই কথাটা শুনে হয়তোবা অনেকজনের মাথার মধ্যে ঠাড়া পড়তে পারে, কারণটা হচ্ছে কি গড় আমরা সচরাচর জেনে আসছি কি 2 ধরনের 3 ধরনের বা এভাবে। আমরা এখানের মধ্যে আমি বলতেছি, শুধুমাত্র আমি বলতেছি গড় 4 ধরনের, ঠিক আছে। আমি 4 ধরনেরটা করে দেখাবো, ঠিক আছে। এই 4 ধরনেরটা করে দেওয়ার পিছনে রিজনটা হচ্ছে কি তোমাদের বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। তো আমাদের ক্লাসটা দেখলে অন্য কোনো ক্লাস দেখতে হবে না, এই কথাটা বলছি, সেজন্য আমি এটা ক্লিয়ার করে দিব। আর চারটা ধরনেরই আমি পড়াবো, কারণটা হচ্ছে তোমাদের এখন হবে যে নতুন কারিকুলামে, যেখানে মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, রচনা তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে, নৈবেত্তিক থাকবে। সেক্ষেত্রে তোমার 4টা ধরন থেকেই মূলত কম্বাইন করে যদি প্রশ্ন করতে যায় সেক্ষেত্রে 2টা অংশ থাকে যে সৃজনশীলের জন্য, আর 2টা অংশ কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈবেত্তিকের জন্য থাকতে পারে। সেজন্য আমি 4টা ধারণটাই কথা বলবো। তো আমি বলতেছি কি গড়টা হচ্ছে কি 4 ধরনের। 4 ধরনের মধ্যে প্রথম একটা হচ্ছে কি সাধারণ গড়, এটা সচরাচর আমরা অলওয়েজ করে থাকি, মানে সচরাচর এটা করে থাকি। এরপর হচ্ছে কি আরেকটা গাণিতিক গড়, গাণিতিক গড়, ওকে। গাণিতিক গড় আরো একটা আছে, গাণিতিক গড়ের মধ্যে 2 ধরনের, ওইটাও আমি কথা বলতেছি। তারপর হচ্ছে কি আরেকটা আছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে এখানের মধ্যে সাধারণ গড়টা কি, সাধারণ গড়টা আমরা সচরাচর জানি কি সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যাগুলোর সংখ্যা, মোট কথা হচ্ছে কি সংখ্যাগুলোর সমষ্টি। আর এখানের মধ্যে হবে যে সংখ্যাগুলোর সংখ্যা। তাহলে প্রথম বিষয়টা গেল আমার এখানের মধ্যে তোমার প্রথম সাধারণ গড় যেটা বলতেছি সেটা হচ্ছে কি সংখ্যাগুলোর সমষ্টি, তারপর হচ্ছে কি সংখ্যাগুলোর সংখ্যা, এটা করে দেখাবো। দেন এরপর হচ্ছে কি গাণিতিক গড়। এই গাণিতিক গড়কে আমি বিভাগে বিভক্ত করছি। বিভাগে বিভক্ত করছি বলতে একটা হচ্ছে কি শ্রেণীওয়ালা আর একটা হচ্ছে কি শ্রেণী ছাড়া। একটা বলতেছি কি শ্রেণী ছাড়া, শ্রেণী ছাড়া, আর একটা হচ্ছে কি শ্রেণী সহ। তাহলে এখানের মধ্যে আমি দুইটা কথা দিয়ে ডিফারেন্স করে দিচ্ছি, একটা বলতেছি কি শ্রেণী ছাড়া আর একটা বলতেছি কি শ্রেণী সহ। তাহলে এখানের মধ্যে আমরা একটু আগে যখন ইয়াটা করতেছিলাম গণসংখ্যা নিবেশ সারণী, ওইখানের মধ্যে কিন্তু শ্রেণী তৈরি করছিলাম। শ্রেণী কিভাবে তৈরি করছিলাম, 35 থেকে
৪৪ পর্যন্ত দিয়ে একটা শ্রেণী বানাইছিলাম, ঠিক আছে। তার মানে এখানে শ্রেণী সহ যেটা বলতেছি সেটা হচ্ছে কি এটার মধ্যে, আরেকটা বলতেছি কি শ্রেণী বিহীন, ঠিক আছে। তাহলে শ্রেণী সহ এবং শ্রেণী বিহীনের মধ্যে যদি বলতে হয়, শ্রেণী ছাড়া যেটা আছে সেটা হচ্ছে কি সামেশন ডাব্লিউআই এক্সআই ডিভাইড বাই ডাব্লিউআই, ঠিক আছে। তাহলে শ্রেণী ছাড়া সূত্রটা হচ্ছে কি সামেশন ডাব্লিউআই ডিভাইড ডাব্লিউআই এক্সআই ডিভাইড বাই ডাব্লিউআই। তারপর হচ্ছে কি শ্রেণী সহ যেটা আছে সেটা হচ্ছে কি সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই আর এন। তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টার হচ্ছে কি এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই এন ইনটু এইচ। টোটাল এখানে 4টা সূত্র মাথার মধ্যে রাখতে হবে গড়ের জন্য। এই 4টা সূত্রের উপর 4 ধরনের আমি ম্যাথ নিয়ে আসতেছি, তাহলে ওই ম্যাথগুলো যদি দেখতে পাই তাহলে আমরা ইজিলি সূত্রগুলো সম্পর্কে কি করব, অবগত হয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই সাধারণ গড়টা দিয়ে শুরু করতেছি, দেন হচ্ছে কি বাকিগুলো নিয়ে একটা একটা বিস্তারিত কথা বলতেছি, ওকে। তাহলে আসলে আমাদের টাইপ 2 এর মধ্যে দুটা ম্যাথ নিয়ে নিছি, দুটা ম্যাথ দুটাকে করব, এরপর হচ্ছে কি বাকি দুটা নিয়ে করব। এখানের মধ্যে আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে গড় নির্ণয় করতে গেলে এটার মধ্যে যদি আমি একটু করে লক্ষ্য করি, এখানের মধ্যে কোনো ধরনের আমার এই ধরনের কোনো বক্স বানানো আছে, কোনো বক্স বানানো নেই, কোনো ব্যবধান নেই বা কোনো কিছুই নেই, সোজা কথা বলতে গেলে। তাহলে এই ধরনের গড়ের ক্ষেত্রে কি করতে হবে, এই ধরনের গড়ের ক্ষেত্রে আমার ফার্স্ট হচ্ছে কি সবগুলো টোটাল বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো দেখো, ফার্স্ট হচ্ছে কি টোটাল বের করা, টোটাল বের করার পর হচ্ছে কি নিচে হচ্ছে কি মূল সংখ্যাটা। তাহলে এখানের মধ্যে কি করতে হবে 5 যোগ 10 যোগ 15 যোগ 10 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 3 যোগ 2 যোগ 5, সবগুলো লিখছি না। এখন টোটাল সংখ্যা কয়টা গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল সংখ্যা হচ্ছে কত, 10। তাহলে আমার এখানের মধ্যে কি করতে হবে, টোটাল রেজাল্ট যেটা পাবো সেটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে কি আমার গড়। তাহলে আমার ফার্স্ট হচ্ছে কি সবগুলোকে টোটাল করা, টোটাল করে ফেলবো আমরা। 5 যোগ 10 যোগ 15 যোগ 10 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 3 যোগ 2 যোগ 5, টোটাল হয় 71, ঠিক আছে। তাহলে টোটাল লিখবো কত, 71, ঠিক আছে। তাহলে 71 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 7.1। তাহলে 7.1টাই হচ্ছে কি আমার আনসার, প্রথম গড়টা গেল। তাহলে এখানের মধ্যে প্রথম গড় নির্ণয়ের মধ্যে আমরা কি করছি, এলোমেলো সংখ্যা ছিল এগুলো সবগুলোকে টোটাল করছি, মূল সংখ্যা মানে যতটা সংখ্যা ছিল তত দ্বারা ভাগ করছি, ভাগ করে পাইছি কত 7.1। তাহলে আমার রেজাল্টটা হচ্ছে কি 7.1। তাহলে এখানের মধ্যে দ্বিতীয় ধরনের ম্যাথ, এই ম্যাথের মধ্যে কি বলা হয়েছে দেখো, এই ম্যাথের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের বিভাগ দেওয়া আছে গণিত, ইংরেজি, পরিসংখ্যান, বাংলা, জীববিজ্ঞান, ঠিক আছে। এই বিভাগগুলোর মধ্যে কি বলছে দেখো, পাশের হার, গণিতের মধ্যে পাশের হার হচ্ছে কত 70 80 50 90 60, ঠিক আছে। দেন এখানের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা যদি বলতে হয় 80 120 100 225, তারপর হচ্ছে 135। তাহলে এগুলো হচ্ছে কি আমার শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে বলছে, গড় বের করতে বলছে। তাহলে এখানের মধ্যে যদি আমরা একটু করে লক্ষ্য করি, এখানের মধ্যে দুটোটা ঘরের মধ্যে যদি দেখা হয়, এখানের মধ্যে ডাইরেক্টলি গণিত সাবজেক্টের নাম বলা হয়েছে। দেন এখানে পাশের হার বলছে, পাশের হারটা কি কোনো একটা শ্রেণী ব্যবধানের মাধ্যমে দেখাচ্ছে, এখানে অবশ্যই শ্রেণী ব্যবধানের মধ্যে দেখাচ্ছে না। তো আসলে আমরা এই ম্যাথটা করতে গেলে এখানের মধ্যে আমরা এটাকে এরকম সোজাভাবে করতে পারি, মানে হচ্ছে কি এটা ঘুরে দিয়ে গণিত, ইংরেজি, পরিসংখ্যান, দেন হচ্ছে কি তোমার পাশের হার, শিক্ষার্থীর সংখ্যা, দেন এখানে লাস্ট আরেকটা ঘর যেটা হবে সেটা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা ওইভাবে না করে এভাবের মধ্যে করে ফেলতেছি, তাও হবে, এভাবের মধ্যে করলেও হবে। তো এখানের মধ্যে আমাদের পাশের হারটাকে বলা হয় কি এক্স আই, তারপর এটাকে বলা হয় কি ডাব্লিউ আই। তাহলে নিচে আরো একটা ঘর আসবে, আমরা ঘরটা টেনে নিই। তো এখানের মধ্যে আমরা ঘর এটার মধ্যে কি করব দেখো, ঘর এটার মধ্যে আমরা লিখতেছি কি এক্স আই ডাব্লিউ আই। তাহলে এদের মধ্যখানে সম্পর্কটা হচ্ছে কিসের, গুণের। তাহলে আমরা এখানের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে কি এটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে রেজাল্ট গুলোকে বসাবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের গুণ করে রেজাল্ট গুলোকে বসানো। তাহলে 70 গুণ 80, তাহলে কত হয় 560, তাহলে 5600, ঠিক আছে। দেন এরপরটা হচ্ছে কি 80 গুণ 120,
তাহলে এই বিষয়টা দাঁড়ালো না। তাহলে আমার এখানের মধ্যে টোটাল বিষয় হচ্ছে কি দুইটা। ফার্স্ট বিষয়টা হচ্ছে কি এটা, সেকেন্ড তাহলে এখানের মধ্যে আমরা ফার্স্ট ব্যবধানগুলো বের করছি, ব্যবধান যেহেতু ছিল না তাহলে ব্যবধান না থাকলে এই দুটোটাকে গুণ করে করে আমরা রেজাল্টগুলো বসালাম। রেজাল্টগুলো বসানোর পর আমাদের একটা সূত্র শিখছিলাম একটু আগে, একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে কি গাণিতিক গড়ের ক্ষেত্রে, গাণিতিক গড়ের ক্ষেত্রে কি শিখছিলাম সেটা হচ্ছে কি তোমার গড়, গড় ইকুয়াল টু আমরা শিখছি কি xi wi ডিভাইডেড বাই wi, এই জিনিসটা শিখছি না। তাহলে xi wi এর যদি টোটাল করা হয় তাহলে এখানের মধ্যে ফার্স্ট টোটাল করো এটা 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 এটা, এই সবগুলোকে কি করো যোগ করো। তাহলে যোগ করতে গেলে কত আসবে, তাহলে টোটাল করলে এখানের মধ্যে রেজাল্ট আসছে কত, এত। ঠিক আছে, এরপরে সেকেন্ড যে বিষয় সেটা কি বলছি আমরা wi টা কি করব, এখানের মধ্যে wi বলছো না, তাহলে wi টাকে আমরা আবার যোগ করব। তাহলে wi মানে হচ্ছে কত, 80 যোগ 120, এই লাইনটা। তাহলে এটা রেজাল্ট আসছে কত, এত। তাহলে দুটোটাকে ভাগ করে দাও, দুটোটাকে ভাগ করে দিলে একটা রেজাল্ট আসবে। তাহলে 55.6969, এটা এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে ডাইরেক্টলি আমরা লিখতে পারি কত, 55.69 প্রায়। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমার রেজাল্ট। তাহলে আমরা এই ঘরটাকে বুঝতে পারছি। মোট কথা হচ্ছে কি আমরা এখন দুই ধরনের ঘর করছি, একটার মধ্যে কি ছিল শুধুমাত্র সংখ্যা ছিল, আর সেকেন্ড যেটা আছে সেটার মধ্যে আমাদের কোনো শ্রেণী ব্যবধান ছিল না, সেই জন্য এই সূত্রটা প্রয়োগ করে আমাদের রেজাল্টটাকে বাইর করতে হয়েছে। এতটুকু ক্লিয়ার? দেন এরপর হচ্ছে কি আমরা শ্রেণী ব্যবধানের মাধ্যমে দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথ করবো। তাহলে আসে ট্যাপ 2 এর মধ্যে 3 নম্বর ম্যাথ, যেটা গড়ের মধ্যে পড়ছে। এই গড়ের মধ্যে এটাকে বলা হয় গাণিতিক গড়। এই গড়টা করতে গেলে আমাদের বলছিলাম কি একটা শ্রেণীওয়ালা একটা শ্রেণী ছাড়া, ঠিক আছে? তো একটু আগে যেটা করছিলাম সেটা হচ্ছে কি শ্রেণী ছাড়া, এটাকে হচ্ছে কি শ্রেণী সহ। তাহলে শ্রেণী সহ কিভাবে বুঝলাম, দেখো 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54 এইভাবে দেওয়া আছে না এটা, তার মানে এটা হচ্ছে একটা শ্রেণীওয়ালা মান। ঠিক আছে, তাহলে শ্রেণীওয়ালা মান এই প্রশ্নের মধ্যে তোমাদেরকে এইভাবে দেওয়া থাকতে পারে, মানে হচ্ছে কি এগুলোকে এইভাবে দিতে পারে। ঠিক আছে, তো আমার এখানে যেহেতু জায়গা হবে না সেই জন্য আমরা ওইটা এভাবে না করে আমরা এভাবে করছি। তো এখানের মধ্যে তোমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, এরপর গণসংখ্যা দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার ওই গড়টা করতে গেলে গড়টার সূত্রটা কি ছিল, গড়টার সূত্রটা ছিল যে সামেশন fi xi ডিভাইড বাই n, সামেশন fi xi ডিভাইড বাই n। তাহলে এখানের মধ্যে fi জিনিসটা হচ্ছে কি গণসংখ্যা, আর এখানের মধ্যে xi একটা বিষয় আসবে যেটাকে বলা হবে কি শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। ওকে, এটাকে বলা হচ্ছে কি xi। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি আসবে দেখো, fi ইনটু xi, এটাকে সংক্ষেপে লেখা হয় যে কি fi xi। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আসবে না। তাহলে আমার এখানের মধ্যে শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করবো। শ্রেণীর মধ্যমানটা কিভাবে নির্ণয় করতে হয় দেখো, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করে দ্বিধারা ভাগ, তার মানে হচ্ছে কত দেখো, 25 সাথে আমার 34টা করতে হবে, যোগ করতে হবে, এরপর দ্বিধারা ভাগ করতে হবে, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমার শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করি না, শ্রেণীর মধ্যমানটা কি বলছে দেখো, 25, এখানে যোগ চিহ্ন হবে, আমি তাহলে 25 যোগ 34। ঠিক আছে, তাহলে 25 যোগ 34 ভাগ 2, তাহলে 29.5 আসছে, 29.5। ঠিক আছে, ঠিক সেম ভাবে এটা করবো, 35 যোগ 44 ভাগ 2, তাহলে কত হয় 39.5। ঠিক সেম ভাবে সবগুলো তোমরা কি করবা, ভাগ করে করে বের করে নিবা। তো ভাগ করে করে বের করে নিলে এখানের মধ্যে আসবে যে কত, 49.5, 59.5, 69.5,
তারপর একটা হবে যে 79.5, এরপর 89.5। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো মধ্যমান এই নিয়মের মাধ্যমে বের করলে নিয়মটা হচ্ছে কি শ্রেণীর নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। ঠিক আছে, তাহলে এইরকম ভাগ করলে এই রেজাল্টটা আসবে। দেন এগুলো সবগুলো নির্ণয় করে আমরা নিয়ে নিব। ঠিক আছে, নির্ণয় করে নেওয়ার পর এখানের মধ্যে কি বলছে এফ আই এক্স আই কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 29.5 গুণ 5। ঠিক আছে, 29 দশমিক মানে এটার সাথে এটা গুণ করছি, গুণ করে পাইছি কত, ক্লিয়ার? ঠিক সেম ভাবে সবগুলো কি করবো আমরা গুণ করবো। ঠিক আছে, তাহলে এগুলো করে ফেলছে। এখানের মধ্যে টোটাল দুটা এন আসবে, মান আসবে। একটা হচ্ছে কি এন, এন মানে হচ্ছে এগুলো সবগুলোকে যোগ করে এখানে বসাতে হবে। দেন এগুলো সবগুলো যোগ করে এখানে বসাবো বা এখানে ডাইরেক্টলি সূত্র বসাই দিলেও হবে। ঠিক আছে, আমরা দুটোটা এখানের মধ্যে বসানোর চেষ্টা করব। আমরা সবগুলো মান যোগ করবো। ফার্স্টে হচ্ছে কি কত, 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 30 যোগ 16 যোগ 4, 100। ঠিক সেম ভাবে এগুলো সবগুলো যোগ করবো। 7.5 2.5 11 ঠিক আছে, সবগুলো যোগ করে আমরা এখানের মধ্যে পাইছি কত, 4190। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে বসা দিব সামেশন এফ আই এক্স এর মান 4190। দেন এটার মান হচ্ছে কত, 100। দেন এটাকে ভাগ করব, ভাগ করলে কি আসবে, 61.9। তাহলে এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। এটাকে বলা হচ্ছে কি গাণিতিক গড়, এটাকে বলা হচ্ছে কি গাণিতিক গড়। তাহলে এটাকে বলতেছি কি আমরা গাণিতিক গড়। ঠিক আছে, তাহলে গাণিতিক গড়টা শেষ হলে এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে আমাদের শ্রেণী সংখ্যা তারপর হচ্ছে কি গণসংখ্যা, এই দুটো জিনিস লাগবে। মানে আমাদের প্রশ্নের মধ্যে শ্রেণী সংখ্যা এবং গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে এই দুটোর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, বাকি কাজটা করতে হবে। তাহলে আমরা এই অংশটা এবং এই অংশটা মুছে দিচ্ছি, দেন বাকি অংশটার উপর নির্ভর করে কাজ করতেছি। কারণ মধ্যমানটা আমাদের সংক্ষিপ্ত গড়ের মধ্যে বের করতে হবে, সেজন্য আমরা এটা আর মুছতেছি না। তোমাদের পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বললে এই গড়টা মানে শ্রেণী সংখ্যার গড়টা এবং হচ্ছে কি গণসংখ্যার গড়টা দেওয়া থাকবে, মধ্যমানটা তোমাদের বের করতে হবে। দেন এই দিকের মধ্যে দুইটা গড় আসবে, একটা হচ্ছে ধাপ বিচ্যুতি আর একটা হচ্ছে কি গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি। ঠিক আছে, তাহলে ওই মানটা আমাদের করতে হবে। তো আমরা ওই দুইটা মানের কাজ করব। এখানের মধ্যে আমরা কি করতেছি না, এই তিনটা জিনিস মুছতেছি না, এটাকে মুছে দিয়ে বাকি দুইটা বক্স বানাচ্ছি, দেন এটাকে মুছে দিচ্ছি। ওকে, তাহলে আসলে আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব। সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল যে কি এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু
এইচ, ঠিক আছে। তাহলে এটা ছিল যে কি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিত গড়। তো সংক্ষিপ্ত পদ্ধতিত গড়টা করতে গেলে আমাদের এখানের মধ্যে মধ্যমান লাগতো, সেজন্য মধ্যমান বের করা আছে, গণসংখ্যা বের করা আছে। আগে যে অংশটা করছে ওই অংশটার মধ্যে এইগুলো বের করে ফেলছিলাম, সেজন্য এগুলো আর করবার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানের মধ্যে কি করব, টোটাল আরো দুটো অংশ বের করব। এখানের মধ্যে একটাকে বলা হচ্ছে কি ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতিকে বলা হয় কি ইউ আই, ঠিক আছে। এরপর হচ্ছে কি তোমার এখানের মধ্যে আরেকটা হচ্ছে কি তোমার এফ আই ইউ আই, ঠিক আছে। এফ আই ইউ আই মানে হচ্ছে কি গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, ঠিক আছে। তাহলে প্রথম কাজটা শেষ, দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে আনুমানিক গড় নির্ণয় করে নিতে হবে, আনুমানিক গড় ধরে নিতে হবে, ঠিক আছে। আনুমানিক গড় আমরা অনেকভাবে ধরতে পারি। তো এখানের মধ্যে আমরা কি করতেছি দেখো, এদিকে উপরে 3টাকে বাদ দিচ্ছি, নিচে 3টাকে বাদ দিচ্ছে, তার মানে এইটাকে আমরা আনুমানিক গড় হিসেবে ধরতেছি, ঠিক আছে। অথবা তোমরা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি সবচেয়ে বড় গণসংখ্যা যেটা থাকে তার মানে হচ্ছে কি এটাকে আনুমানিক গড় হিসেবে তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো আমরা ম্যাথ করার জন্য কি করলাম, আনুমানিক গড় হিসেবে এখানের মধ্যে ধরলাম। আনুমানিক গড় যেখানে ধরছে সবসময় আমরা ধাপ বিচ্যুতির মধ্যে কি করবো, ওইখানে আমাদের জিরো বসাই দিব, ঠিক আছে। উপরের গুলো মাইনাস, নিচের গুলো প্লাস। তাহলে এখানের মধ্যে হবে কি -1 -2 -3, এরপর 1 2 3। এটা তো বলা যে আমাদের মুখস্থ বিষয়, ঠিক না। মুখস্থ বিষয়ের মধ্যে আমরা কি করতে পারি, এইভাবে কাজটা করতে পারি। কিন্তু মুখস্থ বিষয় যদি আমরা না করি, সেক্ষেত্রে আমাদের ওই ধাপ বিচ্যুতির জন্য আলাদা একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে করতে হবে। তাহলে ওই সূত্র দিয়ে করতে গেলে এখানের মধ্যে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে মানটা ধরবো ওই মানটা থেকে আনুমানিক গড়টা ধরে নিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের যে রেজাল্ট গুলো আসবে ওই রেজাল্ট গুলো হচ্ছে কি আমাদের ধাপ বিচ্যুতি। তো আমরা যেহেতু এখানে ঠিকভাবে এটা আগে ব্যাখ্যা করে দেখাতে যাচ্ছি না, সেজন্য আমরা এটা করতেছি না। যদি তোমরা কমেন্ট বক্সে বলো যে এটা ধাপ বিচ্যুতিটা করে দেখাইতে, তাহলে আমরা নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে এই ধাপ বিচ্যুতিটাকে আবার করে দেন ওইখানের মধ্যে কি করবো, ধাপ বিচ্যুতির যে ক্যালকুলেশনটা আছে ওটা গাণিতিক ভাবে করে দেখাবো, ঠিক আছে। তো আমরা আপাতত কি করতেছি, ওই যে মুখস্থ যেটা বলতেছি আনুমানিক গড় যেটাকে ধরবো ওইটার উপর ক্যালকুলেশন করে সবগুলো করে ফেলবো। সেজন্য আমরা এটার উপর কি করতেছি, আস্থা রাখতেছি। ওকে আসো, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি এটার সাথে এটা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে গুণ করে যদি বসাতে যাই 3 5 15 -15 5 2 সরি 20, তারপরটা হচ্ছে কি -15, আর এটা গুণ করলে কত হয় 0 হয়ে যায়। এটা হচ্ছে কত 30, 16 16 2 32, দেন এখানে 3 4 12। এটা পাওয়া যায় না। এটার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি প্রথমে যুগের যেগুলো আছে মানে হচ্ছে কি নিচের এগুলো যোগ করে ফেলবো। তাহলে কি করবো 30 যোগ 32 যোগ 12, তাহলে একটা রেজাল্ট আসবে। ওই রেজাল্ট থেকে এগুলো ক্রমান্বয়ে বিয়োগ করবো, -15, তারপর হচ্ছে কত -20, তারপর হচ্ছে কত -15। তাহলে আমার টোটাল রেজাল্ট দাঁড়াচ্ছে কত 24। ওকে, তাহলে প্রথম বিষয়টা পাই গেছি। তাহলে এখানের মধ্যে থেকে আমরা এখন কি করব, ম্যাথটা করে ফেলবো। ম্যাথটা করার জন্য আমরা কি বলছি, এ বলছি। এ মানে হচ্ছে কি আনুমানিক গড় কত ধরছি 59.5 যোগ, ঠিক আছে। এরপর হচ্ছে কি উপরে সামেশন এফ আই ইউ আই পাইছি কত 24। এরপর হচ্ছে কি নিচে এন, এন কত আমাদের 100 ইন্টু ব্যবধান। তাহলে 25 থেকে 34 কত হয়, 25 26 27 28 29 30 31 32 33 34, 10 ব্যবধান হয়। তাহলে আমরা এখানে লিখবো কত 10, ঠিক আছে। তাহলে এই অংশটা আমরা মুছে দিচ্ছি, এই অংশটা আমাদের আর প্রয়োজন নাই, সেজন্য এতটুকু অংশটা মুছে দিচ্ছি আমরা, ঠিক আছে, মানে ক্যালকুলেশনটা করার জন্য। তাহলে এখন ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা করতে গেলে এখানের মধ্যে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কি 59.5 যোগ এই 10টার নিচে মনে মনে 1 আছে, তাহলে কি হবে একের সাথে 100 এর গুণ, এরপর হচ্ছে কি ওইদিকে 24 এর গুণ, তাহলে 240 হয়ে যায়। আর এদিকের মধ্যে কত হয়ে যায় 10, ঠিক আছে। দেন এটাকে যদি ভাগ করা হয় তাহলে কি হয় 59.5 যোগ এটাকে ভাগ করলে তোমার 2.84 মেবি 200, ঠিক আছে 2.4 আসবে, 2.4। তাহলে 2.4টার ক্যালকুলেশন যদি করি এটার সাথে যোগ করে দিব। এখন এটার সাথে যদি যোগ করি তাহলে রেজাল্ট আসছে কত 2.4 যোগ 59.5, তাহলে 61.9। এটাই হচ্ছে কি আমার আনসার। একটা বিষয় দেখো, তাহলে আমরা
যে এই সংযুক্ত পদ্ধতিতে গত করতে গিয়ে আমরা কি করছিলাম, এখানের মধ্যে ধরছিলাম। তাহলে ওই রেজাল্টের মধ্যখানে রেজাল্ট আসছে কিনা দেখো, মানে 55 থেকে 64 মধ্যে রেজাল্ট আসছে কিনা দেখো, 55 থেকে 64 মধ্যে আসছে, তার মানে আমাদের ম্যাথটা কি হয়ে গেল, আনসারটা শুদ্ধ হয়েছে। ঠিক আছে, তোমরাও পরীক্ষার মধ্যে যখন ক্যালকুলেশন করবা আনুমানিক গড় যেই ঘরের মধ্যে ধরবা, ওই ঘরের শ্রেণী ব্যবধানের মধ্যে রেজাল্ট আসছে কিনা দেখবা, যদি রেজাল্ট আসে তাহলে তোমাদের ম্যাথটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে তোমরা বুঝে ফেলতে পারবে যে ম্যাথেরা তোমাদের আনসার শুদ্ধ কি শুদ্ধ না। ক্লিয়ার? তো আমরা টাইপ 2 গড় সম্পর্কে এতক্ষণ জানছিলাম, এখন আমরা টাইপ 3 এর মধ্যে চলে আসছে। টাইপ 3 টা রাখতেছি যে মধ্যক নিয়ে। ঠিক আছে, টাইপ 3 টা হচ্ছে কি মধ্যক। মধ্যক নির্ণয় করার জন্য টোটাল 3টা সূত্র আছে। এই 3টা সূত্রটার মধ্যে একটা হচ্ছে কি n ডিভাইড বাই 2, আর একটা হচ্ছে কি n ডিভাইড বাই 2 প্লাস n ডিভাইড বাই, ঠিক আছে, আর একটা হচ্ছে কি l প্লাস n divided by 2 minus fc into h by fm। ওকে, তাহলে এখানের মধ্যে টোটাল 3টা সূত্র দিয়ে আমরা কখন কোনটার ক্ষেত্রে কাজ করব, যদি আমার মধ্যকের মোট সংখ্যা মানে n এর মান যদি বিজোড় হয়, বিজোড়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। যদি জোড় সূত্র হয় মানে জোড় হয় মান, সেক্ষেত্রে আমরা কি করব, এটা করব। দেন হচ্ছে কি তোমার শ্রেণী ব্যবধান দিয়ে যদি কোনো ধরনের মান দেয়, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে কি করব, মান নির্ণয় করব। মোট কথা হচ্ছে মধ্যকের টোটাল এই 3টা সূত্র দিয়ে আমাদের মানটা নির্ণয় করতে হয়। তাও আমরা এই 3টা সূত্র দিয়ে মানগুলো নির্ণয় করে দেখব। এই দুটো সূত্র আবার দুই ধরনের কাজে লাগে, একটা হচ্ছে শ্রেণী ব্যবধান হলো, আর একটা হচ্ছে শ্রেণী ব্যবধান ছাড়া। মোট কথা হচ্ছে শ্রেণী ব্যবধান হলো হইলেও এই দুইটা ইউজ হয়, আর শ্রেণী ব্যবধান ছাড়া হইলেও এই দুইটাতে ইউজ হয়। দেন এটা ইউজ হয়। ঠিক আছে, আমরা টোটাল 3টা সূত্র একটার পর একটা দিয়ে প্রয়োগ করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমাদের টাইপ 3 প্রথম ম্যাথ, এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা টোটাল 3টা সূত্র দেখছি। একটা হচ্ছে কি n ডিভাইড বাই 2, n ডিভাইড বাই 2 প্লাস n ডিভাইড বাই 2 প্লাস 1, একটা দুটো সূত্র দেখছি। এই দুইটা সূত্র এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যেখানে আমাদের শ্রেণী ব্যবধান নাই সেই ক্ষেত্রে আমরা ওই সূত্রগুলো কি করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে এখানের মধ্যে আমাদের কোনো শ্রেণী ব্যবধান না থাকার কারণে ওই সূত্রগুলো প্রয়োগ করতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টা করতে হবে, 3 নাম্বার আর একটা ঘর বানাইতে হবে, যেখানের মধ্যে থাকবে যে ক্রমযোজিত গণ সংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যাটা বিষয়টা আমরা এই একটু আগে বলতে টাইপ 1 এর মধ্যে আমরা এটা শিখছিলাম। তো এখানের মধ্যে ওই জিনিসটা বাইর করে নিতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যাটা বাইর করতে গেলে কি করতে হবে, ডাইরেক্ট সোজাসুজি মানটা বসে যাবে, দেন এই মানটার সাথে এই মানটা যোগ হয়ে বসবে, দেন এই মানটার সাথে এই মানটা যোগ হয়ে বসবে, দেন এই মানটার সাথে এই মানটা যোগ হয়ে বসবে, এটার সাথে এটা যোগ হবে 8 16 16 6 আছে 1 3 এর 1 46, দেন এটার সাথে এটা যোগ হয়ে বসে যাবে। তার টোটাল মান পাচ্ছি কত, আমরা 51। তার মানে যখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা করছি সবগুলো যোগ হয়ে পাইছি কত, 51। তার মানে n ইকুয়াল টু কত পাইছি, 51 পাইছি না। এখন এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, অবশ্যই বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যা হলে আমরা সূত্র কোনটা বলছিলাম, n ডিভাইড বাই 2। n ডিভাইড বাই 2 যদি হয় তাহলে কি হবে, 51 ভাগের 2। ঠিক আছে, 51 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে একটা রেজাল্ট আসবে। 51 কে 2 দ্বারা ভাগ করলে আসে কত, 55.5 বা 26 কাউন্ট করা যায়। কত কাউন্ট করা যায়, 26 কাউন্ট করা যায়। তাহলে 26টা কোন ঘরের মধ্যে আছে, তাহলে দেখো এখানের মধ্যে হচ্ছে কি 1 থেকে 4 পর্যন্ত, এখানের মধ্যে হচ্ছে কি 5 থেকে 10 পর্যন্ত, এখানের মধ্যে হচ্ছে কি 11 থেকে 22 পর্যন্ত, এখানের মধ্যে হচ্ছে কি 23 থেকে 38 পর্যন্ত। তাহলে 26টা হচ্ছে কোথায়, এই ঘরের মধ্যে। এই ঘরের মধ্যে যদি হয় এই ঘরের মান কত, 65। তার মানে আমার মধ্যক দ্বার হচ্ছে কত, 65। আমার মধ্যক হচ্ছে কত, 65। ক্লিয়ার? তাহলে এক ধরনের ম্যাথ গেল। আরেক ধরনের ম্যাথটাও এই নিয়মের মধ্যে করে ফেলতে পারবো আমরা, শুধুমাত্র একটা সংখ্যা পরিবর্তন করে দিলে হচ্ছে। তাহলে 6টাকে আমরা 5 বানিয়ে রাখি, 6টাকে আমরা কি বানিয়ে রাখি, 5 বানিয়ে রাখি। তাহলে যদি 5 হয় সেক্ষেত্রে আমাদের ম্যাথটার মধ্যে একটু পরিবর্তন আসবে। এটা হয়ে যাবে কত, 7, এটা হয়ে যাবে আমাদের 5,
আর এটা হয়ে যাবে আমাদের 50, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা দ্বিতীয় সূত্রটা দিয়ে প্রয়োগ করতে যাই, তাহলে আমাদের এখানের মধ্যে ফার্স্ট বিষয়টা দেখতে হবে, বিষয়টার মধ্যে কি কি আসছে দেখো। আমাদের এটা যখন টোটাল হয়েছে তখন পাওয়া যাচ্ছে কত, 50। আমি যখন এই সংখ্যাটা পরিবর্তন করে এসেছি, তাহলে এখানের মধ্যে টোটাল সংখ্যা পাওয়া যাচ্ছে কত, 50। তার মানে আমরা n সমান পাচ্ছি কত, n সমান পাচ্ছি যে কত, 50। তাহলে আমার এখানে যদি 50 যেটা আছে সেটা হচ্ছে কি জোড় সংখ্যা না, তাহলে জোড়ের জন্য একটা সূত্র বলছিলাম, n ডিভাইড বাই 2 যোগ n প্লাস 1 ডিভাইড বাই 2, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে 50 কে যদি তোমার ভাগ করা হয় তাহলে কি আসবে দেখো, 50 ভাগ 2 যোগ 50 যোগ 1 ভাগ 2, ঠিক আছে। তাহলে এটার মধ্যে ক্যালকুলেশন করলে এখানের মধ্যে 50 টাকা ভাগ করলে পাওয়া যায় কত, 25 যোগ এখানের মধ্যে এটা দিয়ে এটাকে ভাগ করলে 25, 25 এর একে কত হয়, 26। তাহলে এখানের মধ্যে দুটা মান পাওয়া গেছে, ঠিক আছে। এই দুটা মানকে আবার কি করতে হবে, ভাগ করতে হবে, এই দুটা মানকে আবার ভাগ করতে হবে। তাহলে টোটাল সূত্র এটা দাঁড়াচ্ছে কি দেখো, এটা ডিভাইড বাই 2, এটা ডিভাইড বাই 2, তার মানে এই ডিভাইড বাই কত হয়ে থাকবে, 2 থাকবে, ঠিক আছে। তাহলে এই ডিভাইড বাই 2 থাকলে এখানের মধ্যে 25তম এবং হচ্ছে 26তম পদের কথা বলা হয়েছে। তাহলে 25 এবং 26 দুটোটা এটার মধ্যে না, তাহলে পাওয়া যাচ্ছে কত দেখো, 165 প্লাস 165 ডিভাইড বাই 2। এটা যখন ভাগ করব তাহলে আমার রেজাল্টটা দাঁড়াবে যে কি 165, এটাই হবে যে কি আমার উত্তর, ঠিক আছে। মানে আমার 26তম এবং 25তম এবং 26তম পদ দুটোটাই হচ্ছে কি এখানের মধ্যে, সেজন্য এই রেজাল্টটা দাঁড়াইছে। এখন যদি আমরা এটাকে ছকবিহীন ভাবে করতে যাই, ছকবিহীন ভাবে আমরা একটা ম্যাথ নিচ্ছি, দেখো এতক্ষণ তো করলাম যে এটা ছক দিয়ে, ঠিক আছে। ছকবিহীন একটা ম্যাথ করব, ছকবিহীন যদি একটা ম্যাথ করি সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা দাঁড়ায়, আমরা কিছু র্যান্ডম মান দিচ্ছি, ঠিক আছে। র্যান্ডম মান মনে করো 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এই মানগুলো নিয়েছি একটা, আচ্ছা আর একটা এক্সট্রা নিই 4, ঠিক আছে। তাহলে এখানে যে মানগুলো নিয়েছি এই মানগুলোর মধ্যে আমরা কি করব, ফার্স্ট আমাদেরকে এগুলো এইভাবে দিতে পারে, নাও দিতে পারে। এইভাবে না দিলে কি পাবে দেখো, দিতে পারবে 5, 9, 4, 6, 7, 8, এভাবে এলোমেলো ভাবে দিবে। এখন সাজাবোটা কিভাবে, শ্রেণীর উদ্যোগক্রমে সাজাবো, ঠিক আছে। উদ্যোগক্রমে যদি সাজাতে যায় তাহলে এখানে প্রথমে সবচেয়ে ছোট মান হচ্ছে কত, 4, 4 এর পর আসবে কত 5, 5 এর পর আসবে কত 6, 6 এর পর আসবে 7, 7 এর পর আসবে কত 8, 8 এর পর আসবে কত 9, ঠিক আছে। টোটাল মান পাওয়া গেছে কয়টা, তাহলে 6টা। এখানে 6টা, এখানে 6টা, তাহলে এটাকে সাজা লিখলাম। সাজা লেখার পর যেহেতু এটা 6 পাইছি, তাহলে এখানে মধ্যে আমাদের রেজাল্টটা আসতেছে কি দেখো, সূত্র যেটা বলছিলাম n ডিভাইড বাই 2 প্লাস n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল ডিভাইডেড বাই 2। তাহলে এটার উপর ভিত্তি করে যদি আমরা কাজ করি তাহলে n ডিভাইড বাই 2 মানে হচ্ছে টোটাল মান হচ্ছে কত, 6, 6 ভাগের 2 যোগ 6 যোগ 1 ভাগের 2 ভাগের 2। তাহলে এটার উপর ক্যালকুলেশন করলে এটার ক্যালকুলেশনের ধারে কত, 3 যোগ 4 ডিভাইড বাই 2। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সংখ্যাটা নির্ণয় করব। তাহলে 3 নম্বর হচ্ছে এটা, 4 নম্বর হচ্ছে এটা, 6 যোগ 7 ভাগের 2, ঠিক আছে। তাহলে 6 যোগ 7 ভাগের 2 যদি হয় তাহলে এটা কি করব, আমরা ক্যালকুলেশন করব। দেখো 6 যোগ 7 13, 13 কে 2 দ্বারা ভাগ করব। তাহলে 6 যোগ এত করলে কত হয় 13, 13 কে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত আসে 6.5। এটাই হচ্ছে কি আমার মধ্যক, ঠিক আছে। আর যদি এখানের মধ্যে বিষয়টা এরকম না দাঁড়ায়, আরেক রকম দাঁড়ায়, তো কিরকম দেখো, এখানের মধ্যে ছাড়াটা ছিল না, এটা ছিল না যদি বলি, তাহলে এই দুটো যদি হয় তাহলে আমরা এখানের মধ্যে ছাড়াটা না থাকলে এটাকে সাজা লিখে এভাবে পাওয়া যায় না। তার মানে এখানের মধ্যে আমরা পাইছি কি বৈদিক সংখ্যা মানে 5টা, 5টা যদি হয় তাহলে কি হয় n ডিভাইড বাই 2, n ডিভাইড বাই 2 যদি হয় তাহলে n এর মান কত আসবে 5 ভাগের 2, 5 ভাগের 2 যদি করা হয় তাহলে কি দেখো 5 ভাগ 2 তাহলে কত আসে 2.5। তাহলে এরকম আমাদের সংখ্যা থাকলে এটাকে পূর্ণ সংখ্যা করতে হয়, তাহলে পূর্ণ সংখ্যা করলে কত পাওয়া যায় 3। তাহলে 3 নম্বর সংখ্যাটা কত 7, তার মানে আমাদের মধ্যক হচ্ছে কত 7। জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছি। এভাবে কি করতে হয়, মধ্যকগুলো নির্ণয় করতে হয়। মানে যদি এরকম সংখ্যা থাকে সেক্ষেত্রে মধ্যকটা এভাবে নির্ণয় করতে হয়, আর বক্সওয়ালা থাকলে বক্সেরটা তো অলরেডি করে দেখাইছি। দেন এরপরে হচ্ছে কি আরেকটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান দিয়ে, শ্রেণী ব্যবধান দিয়ে সেটা কিরকম ওটা করে দেখাচ্ছি। দেখো
তাহলে আসো আমরা এই মধ্যকটা নির্ণয় করব। তাহলে মধ্যকটা নির্ণয় করতে গেলে আমাদের প্রশ্নের মধ্যে এই দুটো অংশ দেওয়া থাকবে। এই দুটো অংশ দেওয়া থাকলে সেখান থেকে কি করব, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এভারেজ এতক্ষণ যেভাবে নির্ণয় করতেছিলাম আমরা সেম ভাবে নির্ণয় করতে থাকবো, ঠিক আছে। সেম ভাবে নির্ণয় করতে থাকলে এখানে মধ্যে আসবে কত, 3, 13, তারপর হচ্ছে কত, 18 যোগ 13, 31 যোগ 25, 56, 56 যোগ 8, 64 যোগ 6, 70। তাহলে আমার মান আসছে কত, 70। এই অংশটা আসতেছে না আমাদের। তাহলে আমাদের টোটাল মান আসছে কত, 70। 70 যদি আসে তাহলে এখানের মধ্যে আমাদের ফার্স্টে কি করতে হবে, n ডিভাইড বাই 2 করে দিতে হবে। তাহলে এখানের মধ্যে এটা করলে আমাদের এখানের মধ্যে যে বিষয়টা আসতেছে n ডিভাইড বাই 2 যদি করি তাহলে 70 কে 2 দ্বারা ভাগ করলে 70 ভাগ 2 আসে কত, 35। তো আমাদের সূত্রটা কি ছিল, l প্লাস n ডিভাইড বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। ওকে, তাহলে এখানের মধ্যে আমাদের এই মানটা যদি হয় তাহলে এখানের মধ্যে l বিষয়টা কোত্থেকে আসবে, তারপর হচ্ছে কি তোমার এই n ডিভাইড বাই 2 তো আমরা জানি, n মানে হচ্ছে মোট গণসংখ্যা ডিভাইড বাই 2, তারপর হচ্ছে কি fc এবং h এই fm এগুলো কোত্থেকে আসতেছে দেখো। তাহলে আমাদের এখানের মধ্যে ফার্স্ট হচ্ছে কি এটাকে যখন আমরা ভাগ করছি, ভাগ করে পাইছি কত, এখানের মধ্যে 35। 35 যেটা পাইছি একটা এখানের মধ্যে দেখবো 35টা কোন ঘরের মধ্যে। তাহলে লাস্ট হচ্ছে কি 11 এর মধ্যে 31 পর্যন্ত, তাহলে 32 থেকে 56 হচ্ছে একর। তার মানে এই ঘরটাই হচ্ছে কি আমাদের 35টা পাওয়া যাচ্ছে। এই ঘরের মধ্যে আমাদের 35টা পাওয়া যাচ্ছে। তার মানে এই ঘরের সর্বনিম্ন সীমাটা হচ্ছে কি আমাদের এল। তাহলে এই ঘরের মধ্যে সর্বনিম্ন সীমাটা কত, 48। 48টা হচ্ছে কত আমার এল, ঠিক আছে। প্লাস এখানের মধ্যে কি হবে, n ডিভাইড বাই 2 করে আমরা 35 পাই গেছি, সেজন্য ডাইরেক্টলি 35টা বসা দিচ্ছি, ঠিক আছে। 35টা বসানোর পর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি এফসি। এফসি বিষয়টা কি, যে ঘরের মধ্যে আমাদের মধ্যকটা অবস্থিত ছিল, যে ঘরের মধ্যে আমাদের মধ্যকটা অবস্থিত ছিল এর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, এর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত সংখ্যাটা হচ্ছে কি আমাদের এফসি এর মান। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের এফসি এর মান, যেহেতু আমাদের এখানের মধ্যে গণসংখ্যা মধ্যমানটা পাইছি। তাহলে এর আগেরটা হচ্ছে কত, 31। এরপর হচ্ছে কি এইচ, এইচ মানে হচ্ছে কি এদের ব্যবধান, এবং হচ্ছে এফএম, এফএম মানে হচ্ছে গণসংখ্যা, যে শ্রেণীর মধ্যে আমরা মধ্যকটা পাইছি ওইখানকার গণসংখ্যা 25। এটা এখানে বসে দিব, দেন এখানের মধ্যে এইচটা বসাবো। তাহলে দেখো 30 থেকে 35, 30, 31, 32, 33, 34, 35, টোটাল হচ্ছে কত, 6। ঠিক আছে, টোটাল পাইছি কত, 6। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করে যা পাবো তাই হচ্ছে কি আমাদের উত্তর। আসো তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনের মধ্যে কি কি করব দেখো, 48টা বরাবর লিখে দিব, যোগ, তারপর হচ্ছে কি ওইখানের মধ্যে বিয়োগ করবো, ঠিক আছে। তো বিয়োগ করলে আমাদের এখানের মধ্যে কি আসে দেখো, এখানের মধ্যে আসে যে কি 35 থেকে 31 যদি বিয়োগ করি তাহলে এখানের মধ্যে আসে কত, 4। 4 এর সাথে আমরা 6 গুণ করবো, 6 গুণ করলে আসে কত, 24। তার মানে এইটার বিয়োগ করার পর যে রেজাল্টটা পাবো সেটার সাথে যদি গুণ করি, আচ্ছা ডাইরেক্টলি দেখাচ্ছি। এত ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, 4 ইন্টু 6/25। তাহলে এটার যখন ক্যালকুলেশন করতেছি 48 যোগ 24/25, ঠিক আছে। দেন এখানের মধ্যে কি করবো, 24 কে 25 দ্বারা ভাগ করবো, 25 দ্বারা ভাগ করলে 0.96 আসে, এর সাথে যোগ করবো 48, ঠিক আছে। তাহলে এখানকার রেজাল্ট হবে যে কত, 48.96। এটাই হচ্ছে কি আমার মধ্যকের মান। জিনিসটা ক্লিয়ার, এটা হচ্ছে কি আমাদের মধ্যকের মান। পুরো ক্যালকুলেশনটা কি বুঝাতে পারছি। তাহলে এইভাবে আমাদের কি করতে হয়, মধ্যক বের করতে হয়। দেন এরপরে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি প্রচুরক। এটা করে দিলে এখানকার ম্যাথের যত খাস ছিল সবগুলো শেষ। দেন নেক্সট আমরা গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো আমরা এতক্ষণ টাইপ 3 পর্যন্ত করছিলাম। টাইপ 2 এর ছিল যদি মধ্যক নিয়ে, এখন আমাদের প্রচুরক মানে এই অধ্যায়ের মধ্যে গাণিতিক যতগুলো সমস্যা ছিল লাস্ট হচ্ছে কি এই সমস্যাটা। তো এই সমস্যা ক্লিয়ার করতে পারলে আমাদের গাণিতিক নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, এরপর গ্রাফ একটা অংশ বাকি থাকবে, ঠিক আছে। তো প্রচুরকের মধ্যে এই ধরনের একটা প্রচুরক আছে, আর একটা হচ্ছে কি সংখ্যা জাতীয় প্রচুরক আছে। ফার্স্টে সংখ্যা জাতীয় প্রচুরকটা বুঝি, দেন এটার মধ্যে আসবো আমরা। তো সংখ্যা জাতীয়টা মনে করো আমার কাছে আছে কি দেখো, 7, 5, 6, 8, 6, 5, 7, 9, 6,
এই সংখ্যাগুলো আছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলোকে প্রথমে আমরা সাজায় লিখতে পারি, সাজায় না লিখলেও সমস্যা নেই। এখানের মধ্যে আমাদের ফার্স্ট বিষয়টা দেখতে হবে কি প্রচুরক। প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে যে জিনিসটা প্রচুর পরিমাণে আছে বা বেশি আছে ওইটাকে বলা হচ্ছে কি প্রচুরক। তাহলে এখানের মধ্যে আমাদের দেখতে হবে যে সবচেয়ে বেশি আছে কি 6 6 6, টোটাল 6 আছে কয়টা? 3টা, ঠিক আছে। এখানের মধ্যে বাকিগুলো হিসাব যদি বলা হয় 7 আছে মাত্র 2টা, এরপর 5 আছে 2টা, আর কেউ আছে? আর কেউ নেই, ঠিক আছে। তাহলে এইখানের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 6, তার মানে যেটা সবচেয়ে বেশি তাকে বলা হচ্ছে কি প্রচুরক, ঠিক আছে। তাইলে আমরা ওই প্রচুরক সম্পর্কে তো বুঝতে পারছি, এখন আমরা আসি কি ম্যাথের মধ্যে। তো ম্যাথটা আমরা কিভাবে করব? এখানের মধ্যে আমাদের শ্রেণী ব্যবধানওয়ালা আছে, তাহলে শ্রেণী ব্যবধানওয়ালা প্রচুরকের জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি L প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু H, ঠিক আছে। L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এখানে এই বিষয়গুলো বুঝতে হবে। এখানের মধ্যে আমাদের F1টা কি, F2টা কি, H টা কি, L টা কি, ঠিক আছে। তাহলে প্রথম শুরুতে আমরা আসবো যে কি L টা নির্ণয় করব। L টা নির্ণয় করার জন্য আমাদের এখানের মধ্যে দেখতে হবে যে কি কোন ঘরের মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তাহলে আমরা যদি গণসংখ্যার মধ্যে দেখি এখানের মধ্যে সবচেয়ে বড় আছে কত? 12, মানে গণসংখ্যা লাইনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 12। তার মানে আমরা বলতে পারি কি 60 থেকে 70 এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যাটা অবস্থিত। তার মানে আমাদের L এর মানটা হবে যে কি যে ঘরের মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা থাকবে ওখানকার প্রথমের মান মানে সর্বনিম্ন মানটাই আমাদের L এর মান। তার মানে এটা কত? 61 লিখে ফেললাম। এটা লেখার পর হচ্ছে কি এইচ মানে হচ্ছে কি 61 থেকে 70 এর মধ্যে ব্যবধানটা কত, বা 31 থেকে 40 এর মধ্যে ব্যবধানটা কত। তো ব্যবধান হচ্ছে 10, তো 10 লিখে দিলাম। লেখার পর F1 এবং F2 জিনিসটা কি, F1 এবং F2 জিনিসটা কি। F1 হচ্ছে কি যেটা সবচেয়ে বড় গণসংখ্যা ওইটা থেকে এর আগেরটা বিয়োগ করলে সেটা হচ্ছে কি F1, তাহলে 12 মাইনাস 8। তারপর হচ্ছে কি F2 হচ্ছে কি যেটা সবচেয়ে বড় গণসংখ্যা ছিল এটা থেকে এর পরেরটা বিয়োগ করলে F2 চলে আসে, তাহলে 12 মাইনাস 9, ঠিক আছে। তাহলে 8 বিয়োগ করলে 4 আর 9 বিয়োগ করলে 3, ঠিক আছে। তাহলে এই বিষয়টা পারে না, এই বিষয়টা পারে না, এই বিষয়টা এখানের মধ্যে বসাই দেব। তাহলে কত হবে দেখো 61 প্লাস F1 হচ্ছে কত 4, এদিকে হচ্ছে কি 4 যোগ 3 ইন্টু 10। তাহলে বিষয়টা দাঁড়ায় কত 61 যোগ নিচে হচ্ছে 7 আর উপরে হচ্ছে 4 এর সাথে এটা গুণ করলে কত হয় 10, ঠিক আছে। তাহলে এটার মধ্যে ভাগ করলে একটা রেজাল্ট আসবে না, তাহলে 61 যোগ ওই রেজাল্টটা। তাহলে আমরা এটা ভাগ করে দেখব। ভাগ করতে গেলে আমার এখানের মধ্যে কি বলছি দেখো 10 ভাগ 7, ঠিক আছে। 1.418 এভাবে অনেক কিছু আসছে, 1.428 এভাবে অনেক কিছু আসছে। তাহলে আমরা এটাকে ডাইরেক্টলি লিখতে পারি কত 62.428 ভাগ 62.43, এটাই হচ্ছে কি আমার রেজাল্ট। তাহলে প্রচুরকটাকে বোঝা গেছে, প্রচুরকটাকে বোঝা গেছে। তারপর হচ্ছে গ্রাফের অংশটা, গ্রাফের অংশটা আমরা আজকে শর্টকাট ওয়ে বুঝবো। আর যদি তোমরা কমেন্ট করো যে এটা বিস্তারিতভাবে বলার জন্য তখনই আমরা বিস্তারিত বলবো। এর আগে আমরা বিস্তারিত বলতেছি না, আমরা শুধুমাত্র গ্রাফটা কিভাবে করে কোন গ্রাফের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লাগে ওগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। ওগুলো নিয়ে কথা বলবো, কিভাবে কিভাবে নির্ণয় করতে হয় না করতে হয় ওগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো আসলে আমরা এই অধ্যায়ের মধ্যে টাইপ 5 মানে লাস্ট অংশটার মধ্যে চলে আসছি, যেটাকে বলা হয় কি গ্রাফ। তো গ্রাফ অঙ্কন করতে গেলে আমাদের তিন ধরনের গ্রাফ নিয়ে বইয়ের মধ্যে কথা বলা আছে। একটা হচ্ছে কি আয়তলেখা, বহুভুজ ও জীবরেখা, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা আমি আগে থেকে অঙ্কন করে রাখছি। তো এখানের মধ্যে আয়তলেখা, বহুভুজ ও জীবরেখা এগুলো তৈরি করতে গেলে দেখো আয়তলেখার ক্ষেত্রে কি হয়, এক সত্য বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এরপর ও এক বরাবর গণসংখ্যা। বহুভুজের ক্ষেত্রে হচ্ছে কি শ্রেণী মধ্যমান, তারপর হচ্ছে কি গণসংখ্যা, ঠিক আছে। আর অভিভব রেখার ক্ষেত্রে শ্রেণীসীমা, শ্রেণীসীমা মানে হচ্ছে শ্রেণীর উচ্চসীমা, দেন হচ্ছে কি ক্রমজড়িত গণসংখ্যা। এগুলো দিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে এই কাজগুলো করতে গেলে আমাদের এখানের মধ্যে একটা ফার্স্ট যে বিষয়টা বুঝতে হবে সেটাকে বলতেছি কি স্কেলিং, ঠিক আছে। এখানের মধ্যে এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে কত একক ধরবো, এরপর হচ্ছে কি তোমার ওই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে এক একক কত একক ধরবো সেটা সম্পর্কে কথাবার্তা বলা আছে। তো গ্রাফটা যদি তোমরা একটু করে দেখো, গ্রাফটা কিন্তু এই ধরনের একটা কি করা আছে, বক্সের মতো না,
এইভাবে কিছু দাগ আছে, দেন এদিক থেকে কিছু দাগ আছে এইভাবে। মোট কথা দেখতে অনেকটা এরকম এরকম। এগুলোর ভেতরে আর একটু কিছু দেখা আছে, সেটা হচ্ছে কি এগুলোর ভেতরে কিন্তু ছোট 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 কিছু দাগ দেওয়া আছে। তার মানে এখানে মধ্যে দুই ধরনের কালার দিয়ে গ্রাফ পেপারটা হয়েছে। একটা হচ্ছে কি তোমার বেগুনি টাইপের, বেগুনি না তোমার এটা নীল টাইপের বোয়াজি, ঠিক আছে। একটা হচ্ছে কি নীল টাইপের কালার থাকে, আর একটা হচ্ছে কি লাল টাইপের কালার থাকে। লাল টাইপের কালারটা হচ্ছে কি বড় বক্স হয়, মানে এখানে যে বড় বক্সটা আছে সেটা, আর ছোট ছোট বোতলের গুলো হচ্ছে কি নীল টাইপের হয়, ঠিক আছে। তো এখানের মধ্যে যে বিষয়টা হয়, এখানের মধ্যে ওই ছোট ছোট যে ঘরগুলো আছে, মানে হচ্ছে কি তোমার নীল নীল কালারের যে ঘরগুলো আছে ওগুলোকে বলা হয় ক্ষুদ্রতম এক একক বা এক ঘর করে বলা হয়, ঠিক আছে। এগুলো এক ঘর। এই এগুলোর উপর ভিত্তি করে এগুলো 5 ঘর বা 10 ঘর মিলে বড় একটা লাল বক্স হয়, ঠিক আছে। তো লাল বক্সটাকে বৃহত্তম ঘর বলা হয়, আর ছোট ছোট যে ঘরগুলো আছে সেগুলোকে ক্ষুদ্রতম ঘর বলা হয়। তারপর আমাদের গ্রাফটা করতে গেলে আমরা এদিকে দেখবো যে লাল বক্স কয়টা আছে, এদিকে লাল বক্স কয়টা আছে। তো আমাদের মানের উপর ডিপেন্ড করবে যে আমরা এখানে ক্যালকুলেশনটা কিভাবে নিব। তো আমার মনে করি এদিকে লাল বক্স আছে 5টা, কিন্তু আমার ও যে বক্স আকারে যে ম্যাথ গুলো করছিলাম ওখানের মধ্যে বক্স আছে এটা 8টা। তাহলে আমার এখানে যদি লাল বক্স আছে 5টা, আর এখানে বক্স যদি 5টা থাকে, মানে শ্রেণী ব্যবধানে বক্স যদি 5টা থাকে, তখন তো আমি এটার মধ্যে কভার করতে পারবো না। তখন কি করবো, আমরা ওটাকে একটু শর্ট করার চেষ্টা করবো। কি হবে, ওই যে বক্সটা আছে বক্সটার মানটা বরাবর নিব, কিন্তু এখানের ক্ষেত্রে লাল বক্স গুলোকে কমানোর চেষ্টা করবো। মানে লাল বক্সের যে মানগুলো আছে ওই মানগুলোকে এমন ভাবে ছোট বা স্কেলিং করবো যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে ছোট করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে এক অক্ষ বরাবর তখন কি করবো দেখো, যদি তোমার আমার 5টা বক্স থাকে, তার 5 থেকে 10টা বানাইতে হবে। তো 10টা বানাইতে গেলে আমার এখানে ছোট ছোট মানে ঘর যেগুলো আছে, মানে হচ্ছে লাল বক্স যেটা আছে, একটা লাল বক্সকে 2টা লাল বক্স কাউন্ট করতে হবে আমার থেকে, ঠিক আছে। কিন্তু থাকবে একটা বক্স থাকবে একটা, কিন্তু কাউন্ট করবো কয়টা, 2টা। এটা কাউন্ট করতে গেলে কি করতে হবে দেখো, আমার বছরের মধ্যে দেখবো কি 5টা ওলা বক্স আছে, মানে ছোট ঘরগুলো কি 5টা হল আছে নাকি 10টা হল আছে। যদি 5টা হল থাকে তাহলে এখানের মধ্যে 2.5 পর্যন্ত হচ্ছে কি একটা লাল বক্স, আর 2.5 পর্যন্ত একটা লাল বক্স মিলে 2টা লাল বক্স কাউন্ট করবো যদি একটা লাল বক্স, ঠিক আছে। আর যদি 10টা করে থাকে 5টা করে কাউন্ট করবো। তো আমার তখন স্কেলিংটা কি হবে, আমার এখানে শ্রেণী ব্যবধান যদি 5 করে হয়, শ্রেণী ব্যবধান যদি 5 করে হয়, তখন আমরা কি বলবো দেখো, ক্ষুদ্রতম আহ এক ঘরকে 2 একক ধরে, ক্ষুদ্রতম এক ঘরকে 2 একক ধরে। তার মানে এখানের মধ্যে বিষয়টা কি হয়ে যাবে তখন, এখানে যে ছোট ঘরটা আছে একটা ছোট ঘরকে 2টা ছোট ঘর হিসেবে আমরা কি করতেছি, কাউন্ট করতেছি। ঠিক যেভাবে ওই দিকেও করবো, তাহলে একটা ঘরকে 2টা ঘর হিসেবে কাউন্ট করতে হয়। বাকি বাংলা কথাগুলো যা আমরা লিখছি তাই এখানের মধ্যে থেকে আমরা কি করব, অ্যাড করব। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আয়তরেখা, অযুগরেখা, ওই বিষয়গুলো করার জন্য আমাদের যে বিষয়টা করতে হবে, স্কেলিং বিষয়টা বুঝে ফেলছে, সেই জন্য এটা মুছে দিচ্ছি, দেন বাকিগুলো নিয়ে কথা বলি। তো এখানের মধ্যে আমার যে গ্রাফটা থাকবে, এইটা হচ্ছে মনে করো গ্রাফ, এখানের মধ্যে স্কেলিং করব। এইটাকে বলবো কি আমরা ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে কি ওয়াই, আর এটা হচ্ছে কি এক্স প্রাইম, এটা হচ্ছে কি এক্স, ঠিক আছে। আর এখানের মধ্যে ধরে নিব কত, 0। তাহলে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলো, শ্রেণীর মধ্যমান বলো, বা শ্রেণীসীমা বলো, এগুলো কত থেকে শুরু হচ্ছে সেটা দেখবো। সচরাচর আমাদের ম্যাথের ক্ষেত্রে শুরু হয় 10, 15, 20 থেকে। তো আমরা এখানের মধ্যে প্রথম 5 ঘর ভাঙা একটা অংশ দিব। ভাঙা একটা অংশ দিয়ে, এই ভাঙা অংশটা দেওয়ার মিনিংটা হচ্ছে কি, আমার তো ক্যালকুলেশন শুরু হয়েছে কত থেকে, 10 থেকে, কিন্তু আমি গ্রাফের এখানের মধ্যে 0 পয়েন্ট দিয়ে দিচ্ছি। আমাদের গ্রাফের এখানের মধ্যে 0 পয়েন্ট অবশ্যই দিয়ে দিতে হয়, যার কারণে আমার 10 ঘর তো আমার এখানে নাই, সেজন্য ভাঙা অংশটা দিয়ে বুঝাতে হয় যে 10 ঘর পর্যন্ত আছে। অথবা 30 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে ভাঙা অংশ দেওয়ার পর 30 দিব। তার মানে এই ভাঙা অংশটা দিয়ে বুঝাচ্ছি কি, আমরা এত থেকে কাজটা কি করছি, শুরু করছি, মানে 0 থেকে কাজটা শুরু করছি, কিন্তু এটা মান না থাকার কারণে এটা ভাঙা অংশের মধ্যে চলে গিয়ে দেন এরপর থেকে মানটা কাউন্ট করে, ঠিক আছে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলো, শ্রেণীর মধ্যমান বলো, তারপর হচ্ছে শ্রেণীসীমা বলো, এগুলো ইজিলি কি করতে পারবো, বসাতে পারবো। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের মনে করো 30 থেকে 39 পর্যন্ত দেওয়া আছে, তখন কি করবো দেখো, এইটা থেকে 0.5 বিয়োগ করব, এটার সাথে 0.5 যোগ করে দিব। তাহলে এই কাজটা যদি করা হয়, তাহলে এইখানকার এর পরের যে রেজাল্টটা থাকবে, রেজাল্টটা মনে করো 40 আছে, তাহলে ওইটার ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা 39.5 হয়ে যাবে। তার মানে এখানে 0.5 যোগ করলে এটা আর এর পরবর্তী শ্রেণীসীমাটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। সেম হয়ে যাওয়ার কারণে দুটো মান লিখতে হয় না, একটা মান দিয়ে এখানের মধ্যে বসে দেওয়া যায়। এখানে মানগুলো অনেক ছোট হওয়ার কারণে এগুলো বসাতে একটু কষ্ট হয়ে যায়। যখন এই কাজটা করবো তখন এখানে ইজিলি বসে ফেলতে পারবো, ঠিক আছে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা গেল। তো এখন আমরা আয়তরেখাটা কিভাবে করব, আয়তরেখাটা করবো যদি এইভাবে বক্স আকারে আকারে করবো, মানে হচ্ছে কি প্রথম এই শ্রেণীসীমা যেটা পাবো ওটা মানটা বসাবো। মনে করো এখানের মধ্যে কত হয় লিখতেছি,
30 যদি হয় 29.5, দেন এরপর একটা আসবে যে কত 39.5। ঠিক সেম ভাবে এরপর একটা মনে করো এত থেকে এত, দেন এরটা হচ্ছে কত 49.5, এইভাবে ওটা চলতে থাকবে। তো আমার এই ঘরের মধ্যে এখানে পর্যন্ত তোমার এগুলো মার্কিং করে যেতে হবে, মার্কিং করে গিয়ে দেন আমার ওই গণসংখ্যার মধ্যে যত মান পাবো ততটুকু পর্যন্ত বক্স করে করে এভাবে চলে যাব, ঠিক আছে। এরপর হচ্ছে কি বহুভুজের ক্ষেত্রে কি করতে হবে, আমার এখানে 30 থেকে 39 পর্যন্ত না, তাহলে এটাই কি করবো, দুটোটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে একটা মান হবো, ওই মানটা এখানে বসাবো। ঠিক সেম ভাবে এখানের মধ্যে মধ্যবিন্দুটা নির্ণয় করবো, মানে এই গণসংখ্যা এই আয়তলেখা যেটা তৈরি করছি, আয়তলেখার মধ্যবিন্দুটা তৈরি করে এখানে মধ্যবিন্দুগুলোর সাথে কি করবো আমরা কানেক্ট করে দিব, এভাবে আমাদের বহুভুজটা হয়ে যাবে। আর অভিভব রেখার বিষয় রেখা হচ্ছে কি, অভিভব রেখাটা হচ্ছে কি তোমার এখানের মধ্যে এরকম শুধুমাত্র একটা রেখা উঠবে, অনেকটা ওই ক্রিকেট খেলার মধ্যে উইকেট করলে এই তারপর হচ্ছে কি রান রেট দুটোটাকে একসাথে যখন দেখাতে হয় এইভাবে একটা রেখা দিয়ে দেখাই, এখানের মধ্যে কিছু নির্দিষ্ট স্থানের মধ্যে ডট ডট থাকে। ঠিক সেম ভাবে এটাও করতে হবে। তো এখানের মধ্যে মানগুলো এভাবে কি করতে হবে, আমরা এখানে যে মানগুলো বলেছি ওই মানগুলো নিয়ে করতে হবে। আর যদি তোমরা এটার উপর বিস্তারিত ক্লাস দাও মানে গ্রাফের উপর, সেক্ষেত্রে আমরা গ্রাফ পেপার দিয়ে এটা করে দেখাবো। যদি তোমরা কমেন্ট বক্সে জানাও যে গ্রাফ পেপার দিয়ে স্যার এটা আমাদেরকে করে দেন স্কেল সহকারে, বাংলা লেখা কি লিখতে হবে না লিখতে হবে ওইটা সহকারে। এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখিও, তিনটার ক্ষেত্রে বাংলা কথা একই হবে, শুধুমাত্র এই অংশগুলো পরিবর্তন হবে, মানে এই অংশের নামগুলো পরিবর্তন হবে। তার মানে একটা বাংলা কথা যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে নিজের মতো করে তো মুছে লিখতে পারতেছি, আর যদি না বুঝি সেক্ষেত্রে মুখস্থ করলে ওই মুখস্থ মানটার মধ্যে সবকিছু করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে গ্রাফ নিয়ে আমাদের সমস্যা চলে গেছে। তো পরিসংখ্যান ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওগুলোর জন্য আমরা এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসবো, শুধুমাত্র আমরা গণিতের উপর না, আমরা সায়েন্স আর্টস কমার্স তিনটার জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। মানে তোমাদের যেই গ্রুপ সাবজেক্ট গুলো আছে ওগুলোর উপর আমরা ক্লাস আনার চেষ্টা করবো, ঠিক আছে। তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমরা নেক্সট আস্তে আস্তে তোমাদের জন্য সবগুলো ক্লাস এবং হচ্ছে 2026-এর এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের রুট ম্যাপটা আমরা তৈরি করে দিয়ে দিব এবং তোমাদের ক্লাসগুলোকে ওইভাবে গুছাই দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের সাথে থাকো সবসময়, আহ ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ যদি আমাদের ক্লাসগুলো দেখো এবং আমাদের ক্লাসগুলো সম্পর্কে অবগত হও। তো তোমাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবো আমরা যাতে সামনে অগ্রসর হতে পারি। তো ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবো, প্লাস তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা। এতটুকুই। আল্লাহ হাফেজ।